وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন থানা এবং উপজেলা পর্যায় থেকে সমবেত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী, সর্বস্তরের ফেনীবাসী, ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইয়েরা এবং এই মুহূর্তে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমরা আজকে সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে সামনে রেখে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং নাগরিক জীবনের বিভিন্ন সংকট সমাধানের দাবিতে দেশব্যাপী সিরিজ প্রোগ্রামের অংশ হিসেবে ঐতিহ্যবাহী ফেনী জেলার এই প্রাণ কেন্দ্রে আমরা আজকের এই নাগরিক সমাবেশে মিলিত হয়েছি। বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদী আমলের পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। যদিও সেই সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পিছনে নির্বাচনের ফলাফল বিষয়ে ব্যাপক অভিযোগ রয়েছে, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর, কিন্তু এরপরেও ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিরোধী দলীয় জায়গা থেকে আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে আমরা সরকারকে রাষ্ট্র পরিচালনায় সর্বতোভাবে সহযোগিতা করতে চাই। বাংলাদেশ আজকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যে সংকটগুলোর মুখোমুখি রয়েছে, সেই সংকটগুলোর সমাধানে বাংলাদেশ যেন একটি বলিষ্ঠ জায়গায় উপনীত হতে পারে, সেজন্য বর্তমান সরকারকে বিরোধী দলীয় জায়গা থেকে আমরা সর্বাত্মক পরামর্শ এবং সর্বতোভাবে সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছি। কিন্তু সরকারের সময়কাল 5 মাস এখনো 5 মাস মাত্র সবেমাত্র অতিক্রান্ত হয়েছে। এই সময়েই আমাদেরকে সরকারের বেশ কিছু পদক্ষেপের বিরুদ্ধে জোরালো ভাষায়, কঠোর ভাষায় আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে এবং দাবি দাওয়া নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে আমাদেরকে যেতে হচ্ছে। এটা সরকারের জন্য বিষয়টা যতটা না দুশ্চিন্তার, তার চেয়েও আমাদের জন্য এই বিষয়টা অনেক বেশি বিব্রতকর। কিন্তু আমরা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের দায়িত্ব পালনের জায়গা থেকেই আজকে এই কর্মসূচি নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, 2-3টি বিষয়ে আমি আলাদা আলাদা কথা বলবো। আমাদের যে প্রধান দাবি গণভোটের গণরায় কার্যকর করা, আমরা জানি বিগত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একই দিনে একই সাথে 2টি নির্বাচন হয়েছে। একটি নির্বাচন ছিল গণভোটের নির্বাচন, আরেকটি ছিল জাতীয় সংসদের নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো উপায়েই হোক 50% ভোট পেয়ে 2 শতাধিক আসন লাভ করে বিএনপি এবং তার মিত্ররা ক্ষমতাসীন হয়েছে। আর গণভোটে 69% বেশি মানুষ, প্রায় 70% বাংলাদেশের জনগণ গণভোটে
হায়ের পক্ষে তারা ভোট প্রদান করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকার তার কার্যক্রমের প্রথম সূচনা লগ্নেই দেশের মানুষকে হতাশ করে দিয়ে এক ভয়াবহ বিপজ্জনক সংঘাতের পথে নিজেরাও পা বাড়িয়েছে এবং দেশকেও একটি অপরিণামদর্শী সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সরকার সেদিনই আমাদেরকে রাজপথের দিকে ঠেলে দিয়েছে যেদিন সরকারের সংসদ সদস্যদেরকে জাতীয় সংসদ ভবনে দুটি শপথ পাঠ করানোর জন্য আহ্বান জানানো হয়েছিল, দাওয়াত দেওয়া হয়েছিল। একটি ছিল জাতীয় সংসদের শপথ, আরেকটি ছিল গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ। কিন্তু বিএনপি দলীয় সদস্যরা সংসদ সদস্য শপথ গ্রহণ করে জাতীয় সংসদের সদস্য হয়ে সুযোগ সুবিধা এবং সরকার গঠনের দিকে অগ্রসর হয়ে গেল। অথচ 70% মানুষের গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা আশ্চর্যজনকভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকলো। এটা ছিল জাতির সঙ্গে একটা তামাশা, জাতীয় গণরায়ের প্রতি স্পষ্ট বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের জনগণের 70% মানুষের এই গণরায়ের হায়ের মর্যাদাকে রক্ষা করার জন্য রাজপথে নেমেছে। নিজস্ব দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে গোটা বাংলাদেশ ব্যাপী শ্রীজ কর্মসূচি ঘোষণা করেছে। এই গণভোটের রায় কার্যকর না করা পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা শুধুমাত্র সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেই ক্ষান্ত হয়নি, বরং বিগত সংসদ অধিবেশনে সরকারি দল একটি সংবিধান সংশোধনী কমিটি গঠন করেছে। এখানে আমাদের দাবি ছিল, দেশের জনগণের ম্যান্ডেট ছিল এবং নির্বাচনের পূর্ববর্তী ঐক্যমত্য কমিশনে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর একটি সম্মিলিত ঐক্যমত্যের সিদ্ধান্ত ছিল যে সংবিধানকে আমরা সংস্কার করব, শুধুমাত্র সংশোধনী নয়। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী এবং ফেনী জেলাবাসীকে আমি এই জায়গায় একটু গভীর মনোযোগ দেওয়ার জন্য আমি আহ্বান করব যে সরকার যেটা বলছে সেটা হলো তারা সংবিধানকে সংশোধন করবে, আর আমরা যেটার দাবি জানাচ্ছি সেটা হলো সংবিধান সংশোধন আমরা মানি না, আমরা সংবিধান সংস্কার চাই। সংশোধন আর সংস্কারের পার্থক্যটা কোথায়? আজ এই কথাগুলো আমাদের নেতাকর্মীদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। সংবিধান সংশোধনী এটা হলো সংসদের একটা নিয়মতান্ত্রিক নিয়মিত কর্মসূচি। বাংলাদেশে বর্তমান চলমান এই সংসদের আগে আরো 12টি সংসদ গঠিত হয়েছে। এজন্য এইবারের সংসদ নির্বাচন ছিল ত্রয়োদশ 13তম নির্বাচন। তার মানে 1972 সাল থেকে 2026 সালের আগ পর্যন্ত বাংলাদেশে সংসদ গঠিত হয়েছে কতগুলো? 12টি। এই 12টি সংসদে 18টি সংশোধনী এসেছে। কতগুলো? 18টি সংশোধনী এসেছে। এই সংশোধনীগুলো সংসদের নিয়মিত কর্মসূচি। যে কোনো সংসদেই সংশোধনী আসে। আমরা বাংলাদেশে স্বল্প মেয়াদী সংসদও দেখেছি। হাসিনাও একটা সংসদ গঠন করেছিল 2024 সালে আমির আমির নির্বাচন দিয়ে। সেখানেও একটা সংসদ ছিল, জানুয়ারিতে নির্বাচন হলো আর আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেল। অল্প কয়েক মাসের সংসদ। 1996 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরকম স্বল্প মেয়াদী সংসদ হয়েছিল। এইরকম স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী সবগুলো সংসদ মিলে যেখানে এতগুলো সংশোধনী হয়েছে,
কোন সংশোধনীর জন্য গণভোটের প্রয়োজন হয় না, সংশোধনীর জন্য কোনদিন গণমতের প্রয়োজন হয় না। সংশোধনী আনা এটা জাতীয় সংসদের নিয়মতান্ত্রিক একটি কর্মসূচি। আজ বাংলাদেশ 2026 সালে গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই গণভোট আয়োজন করলো, গণভোটে হাকে বিপুল ব্যবধানে বিজয়ী করলো, সেটার কার্যকারিতা কোথায়? সেটাই হলো আমাদের প্রশ্ন। সেটার কার্যকারিতার একটাই উপায়, সেটা হলো একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, যাদেরকে হা ভোটের মাধ্যমে সংবিধানকে সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের 70% জনগণ। সেই ম্যান্ডেট বাস্তবায়ন করে সংবিধানকে এমন ভাবে সংস্কার করতে হবে যেন 2 দিন পরে কোন বিচারপতি অথবা পরবর্তী সংসদ যেন তুড়ি মেরে সেই সংশোধনীগুলোকে পরিবর্তন করে দিতে না পারে। আমি আপনাদেরকে এই কথাটা আরেকটু ক্লিয়ার করি, স্পষ্ট ভাষায় বলি। দেখেন, বাংলাদেশে 72-এ ভারতীয় আধিপত্যবাদী যেই সংবিধান তৈরি হয়েছিল, যেই সংবিধানের মূলনীতির মধ্যে ভারতীয় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদকে আমদানি করে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে দেশের জনগণের কাঁধের উপর চাপিয়ে দিয়ে ভারতের সংবিধানকে বাংলাদেশে কপি পেস্ট করে 72 সালে বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। 71-এর চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছিল 72-এর সংবিধানের মাধ্যমে। সেই 72-এর সংবিধানের মূলনীতি যেহেতু ধর্মনিরপেক্ষতা, এই জন্য পরবর্তীতে সংবিধানে যতগুলি সংশোধনী আনা হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিমের সংশোধনী এনেছিলেন। সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। এই সবগুলো সংশোধনী সেই 72-এর সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক বিধায় এই 3টি সংশোধনী সংবিধানে টিকতে পারে না। এ কারণে আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সে মুছে ফেলেছে। সে কেন মুছে ফেলতে পেরেছিল? এজন্যই সে মুছে ফেলতে পেরেছিল কারণ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংস্কারের মাধ্যমে সংবিধানে সংযুক্ত করা হয় নাই, সংশোধনীর মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল। আজও 1400 জুলাই যোদ্ধাদের রক্তের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, 30,000 দামাল সন্তানদের পঙ্গুত্ব এবং অন্ধত্বের মাধ্যমে যেই জুলাই বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটের ম্যান্ডেট হলো এই: আমরা অতীতের মতো ঠুনকো এবং দুর্বল সংশোধনী চাই না, আমরা পার্মানেন্ট সংবিধানে সংস্কার দেখতে চাই। আমরা বলতে চাই সংবিধান সংস্কার করে সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। তোমরা আজকে সংশোধনী দিয়ে এটাকে অন্তর্ভুক্ত করবা, 2 দিন পরে আবার আদালত থেকে কোন এক কুলাঙ্গার বিচারক এসে অতীতের মতো যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল, কোন এই ধরনের কলমের খোঁচায় আবারও এরকম হাজারো মানুষের রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদকে এক কলমের খোঁচায় বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করে দিতে পারে। তাই আমাদের পরিষ্কার বক্তব্য হলো এই যে আমরা সংবিধান সংশোধন কমিটি মানি না, আমরা সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার করার জোরালো দাবি জানাই। সরকারকে আমরা এ বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা হলো এই: দেখেন, সংশোধনীর জন্য জনগণের ভোটের প্রয়োজন ছিল না, সংশোধনীর জন্য গণভোটের প্রয়োজন ছিল না। দেশের 70% মানুষ সংশোধনীর জন্য ভোট দেয় নাই, সংস্কারের জন্য ভোট দিয়েছে। দেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। আর আপনারা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন
70 ভাগ মানুষ যেই গণভোটে হা দিয়েছে সেই ভোট নাকি বেআইনি হয়েছে। আপনার দেশের মানুষের সঙ্গে দেশের মানুষের গণরায়কে অসম্মান জানানোর যে ধৃষ্টতা আপনারা প্রদর্শন করেছেন, এর চড়া মূল্য আপনাদেরকে পরিশোধ করতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাস সেটাই বলে। 1970 সালে সেই দোর্দণ্ড প্রতাপশালী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের গণরায়কে অসম্মান জানিয়েছিল। তার প্রতিনামে, তার প্রতিদান হিসেবেই বাংলাদেশের মানুষ 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে উচিত জবাব দিয়েছিল। শেখ হাসিনা 2014 সালে, 18 সালে, 24 সালে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর পরিণামে 24-এর 5ই আগস্ট, 36শে জুলাই বাংলাদেশের মানুষ দোর্দণ্ড প্রতাপশালী শেখের বাটি শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে, মানচিত্র থেকে উৎখাত করে দিয়েছে। আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল বিএনপি এই ধরনের কোন বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হোক। এটা আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে কোনোদিন আমরা চাই না। তাই আমরা সংবিধান সংস্কারের কথা বলছি। আজ এই যে আমরা বলছি জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করার কথা, আমরা বলছি জুলাই বিপ্লবকে পার্মানেন্ট ভাবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্রের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার কথা কেন বলছি? গতকাল বাংলাদেশ দেখেছে, গোটা বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনো পর্যন্ত আধিপত্য বিস্তার করার মানসিকতা পরিহার করতে পারে নাই। বাংলাদেশের আদালত থেকে খুনি হিসাবে চিহ্নিত হয়ে 1400 মানুষের রক্তে যার হাত রঞ্জিত সেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, তাকে ফেরারি আসামি ঘোষণা করেছে। যেই শেখ হাসিনার বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরের হেফাজতের গণহত্যার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই আমাদের দেশের পলাতক আসামিকে পার্শ্ববর্তী দেশ নয়াদিল্লিতে সমস্ত প্রোটেকশন দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বক্তব্য প্রদান করার সুযোগ দিয়ে তার রাজনীতিকে সেখান থেকে আবার এস্টাবলিশ করার ষড়যন্ত্র চলছে। দিল্লির প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই, অতীতের ভুল কূটনীতি থেকে আপনারা ফিরে আসুন। আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেন নাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনারা সম্মান দেন নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছেন। আমরা বলতে চাই, আসুন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাই। তবে সেই সুসম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের। যদি আমার দেশের খুনিকে যদি আবার বাংলার ক্ষমতার মস্তদের দিকে নতুন করে পাচার করার পায়তারা করেন, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। আমি আমার বর্তমান সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই জন্য ধন্যবাদ জানাই যে তারা দিল্লির এই এমন পোড়ামাটি নীতির এবং দিল্লির এই অবিবেচনা প্রসূত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান সূচক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা বলি শুধু প্রতিবাদেই ক্ষান্ত থাকা নয়, দিল্লির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে চাই। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে আমার বাংলাদেশের পলাতক খুনিকে ধরে এনে বাংলাদেশে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমার প্রাণপ্রিয় নেতা কর্মী এবং সর্বস্তরের ফেনীবাসী,
আপনাদের প্রতি আমার সর্বশেষ আহ্বান হলো এই, ইনশাআল্লাহ সরকার যদি দেশের পক্ষে কোনো ভূমিকা গ্রহণ করে, সরকার যদি বাংলাদেশের জুলাই চেতনাকে রক্ষা করার কোন সিদ্ধান্ত গ্রহণ করে, সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে কোনো উদ্যোগ গ্রহণ করবে, দল মতের ঊর্ধ্বে উঠে আমরা গোটা বাংলাদেশের সকল জুলাইপন্থী এক এবং অভিন্ন থাকবো ইনশাআল্লাহ। তবে সেজন্য সরকারকে বলি, সকলের মধ্যে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐক্যকে সংরক্ষণ করার সর্বপ্রথম দায়িত্ব সরকারের। নিজেদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। আপনাদের সাথে আমাদের সংস্কার এবং সংশোধনী ইস্যুতে আপনারা এভাবে গো ধরে থাকবেন না, গো ধরে থাকবেন না। 70% জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা সুন্দরভাবে দেশ চালাতে পারবেন না, ক্ষমতার মসনদে আপনারা টিকিয়ে রাখতে পারবেন না। নমনীয় হন, দেশের জনগণের কাছে নমনীয় হন। দেশের জনগণের কাছে নমনীয় হওয়ার মধ্যে শাসকের সম্মান রয়েছে। দেশের জনগণের কাছে নমনীয় হওয়ার মধ্য দিয়েই শাসক তার প্রকৃত জনগণের হৃদয়ে সে রাজত্ব করতে পারে। আর গো ধরে থাকলে, জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে, শাসক যখন জনগণের হৃদয় থেকে বিচ্যুত হয়ে যায়, শাসকের হৃদয়ের সিংহাসন থেকে যেদিন আপনি উৎখাত হবেন, বঙ্গভবন গণভবনের সিংহাসন রক্ষা করতে পারবেন না। আগামী আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওয়ার্ড কাউন্সিলের নির্বাচন, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজনে সমমনা অন্যান্য আমাদের সহমতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সুন্দর, সহনশীল, ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। ইনশাআল্লাহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিনিধিত্বমূলক রাজনীতি করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা এবং জাতীয় দুর্ভোগ লাঘবের জন্য আজকে বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।